আলাইকুম। শুভরাত্রি। বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। মেডিকেল শিক্ষার্থীদের জন্য এক্সিস মেডিকেল স্কুল নিয়মিত লাইভ সেশন আয়োজন করে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় আজকের বিশেষ সেশন মেডিসিন ফাইনাল প্রফ রিটেন প্রিপারেশন অন রেসপিরেটরি সিস্টেম। গেস্ট হিসেবে আছেন ডক্টর রাজীব কুমার শাহ স্যার, মেডিসিন অ্যান্ড চেস্ট স্পেশালিস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ অ্যান্ড মিডফোর্ড হসপিটাল। এবং হোস্ট হিসেবে আছি আমি আসমা মুস্তাফিউনা, ফাইনাল ইয়ার আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজ নোয়াখালী। আসসালামু আলাইকুম স্যার। ওকে, তাহলে আমি আজকে শুরু করছি সবাইকে। আজকের এই রিটেন এক্সাম অফ মেডিসিন এর পার্ট 3 রেসপিরেটরি সিস্টেম, এই এই পর্বে সবাইকে সুস্বাগতম। তো আজকে আমরা এর আগে আমরা রিটেন পরীক্ষার দুইটি পার্ট নিয়ে আলোচনা করেছি। আজকে যে পার্টটা সেইখানে আমরা আলোচনা করব হচ্ছে রেসপিরেটরি সিস্টেমের ইম্পর্টেন্ট খুব দুটি ডিজিজ, একটি হচ্ছে নিউমোনিয়া, আরেকটি হচ্ছে টিউবারকুলোসিস। মেনলি পালমোনারি টিউবারকুলোসিস নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এই এই নিউমোনিয়া এবং পালমোনারি টিউবারকুলোসিস এই দুইটি এত কমন টপিকস যে এটা এমবিবিএস পরীক্ষায় শুধু যে মেডিসিনে লাগবে, শুধু রেসপিরেটরি সিস্টেমে লাগবে তা নয়, এটি পেডিয়াট্রিক্সে লাগবে। এই টিউবারকুলোসিস এটা এই সার্জারি, গাইনি, অর্থোপেডিক সব জায়গায় টিউবারকুলোসিস ঘুরে ফিরে আসবে। তো আমার মনে হয় যে আজকের এই টপিকস যেটা বিশেষ করে নিউমোনিয়া এবং টিউবারকুলোসিস এটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। তো এই জন্য এই এই দুটি টপিকসকে আমরা আজকের এক জায়গায় রেখেছি, যে এর চেয়ে বেশি টপিকস আলোচনা করলে এগুলার গুরুত্ব কমে যাবে। তো আমি মনে হয় যে আজকে রিটেন কোশ্চেন গুলা ধরে সলভ করা শুরু করি। এর ভিতরে প্রথমেই থাকবে নিউমোনিয়া, পরবর্তীতে থাকবে হচ্ছে পালমোনারি টিউবারকুলোসিস। আমি কোশ্চেন গুলাই চলে যাই। আজকের যে টপিকটি হচ্ছে নিউমোনিয়া। নিউমোনিয়ার যদি অনেক ধরনের কোশ্চেন আসতে পারে, যে নিউমোনিয়ার ফিজিক্যাল ফাইন্ডিংস কি, নিউমোনিয়ার রেডিওলজিক্যাল ফাইন্ডিংস কি, নিউমোনিয়াতে ম্যানেজমেন্ট কি হবে, নিউমোনিয়ার ক্লাসিফিকেশন, নিউমোনিয়ার কমপ্লিকেশন। তো আমরা যদি প্রথম থেকে শুরু করি যে একটি নিউমোনিয়া ফিজিক্যাল ফাইন্ডিংস ডিউরিং এক্সামিনেশন অফ দ্য রেসপিরেটরি সিস্টেম। তার মানে আমরা যখন একটি পেশেন্টের রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন করব, তার ফিজিক্যাল ফাইন্ডিংস কি থাকবে সেগুলা যদি এইভাবে যদি কোশ্চেনটি আসে, তাহলে আমরা কিভাবে লিখবো? তাহলে আমরা লিখবো যে পেশেন্টের রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশনে যে ইন্সপেকশনে কি পাওয়া যাবে, পালপেশনে কি পাওয়া যাবে, পারকাশন কি পাওয়া যাবে, অস্কালটেশন কি পাওয়া যাবে। 4টি ভাগে ভাগ করে লিখবো, তাহলেই এটি খুব গোছানো অ্যান্সার হবে। তো আমরা ইন্সপেকশনে একটা নিউমোনিয়ার পেশেন্ট মেবি টক্সিক, যে ডিউ টু হাই টেম্পারেচার, পেশেন্টের রেসপিরেটরি রেট অনেক বেশি থাকবে, পেশেন্ট শর্টনেস অফ ব্রেথ থাকতে পারে, পেশেন্টের সায়োনোসিস থাকতে পারে। এগুলা যেমন দেখবো, পাশাপাশি দেখবো যে যে পাশে নিউমোনিয়া আছে সে পাশের চেস্ট মুভমেন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে, অর মুভমেন্টটা স্লাইটলি ডিমিনিশড হয়ে যাবে। এরপরে আমরা যখন পালপেশন করব, এই ক্ষেত্রে কিন্তু নিউমোনিয়ার ক্ষেত্রে
ট্রাকিয়া এবং অ্যাপেক্স বিট এই দুটি নর্মাল থাকবে। সো এটার কোনো শিফটিং থাকবে না ট্রাকিয়া এবং অ্যাপেক্স বিট। এবং ভোকাল ফ্রেমিটাস যেটা দেখি, ভোকাল ফ্রেমিটাসটা এইসব নিউমনের ক্ষেত্রে, কনসোলিডেশনের ক্ষেত্রে ইনক্রিজড। এখন পারকাশন নোট হবে ডাল, সাধারণত উডি ডাল বলা হয়, ক্লাসিক্যালি বলা হয় যে উডি ডাল। এবং ব্রেস সাউন্ড হবে অসকালটেশনে, ব্রেস সাউন্ড উইল বি ইনক্রিজড, ব্রেস সাউন্ড ইনক্রিজ, ভোকাল রেজোনেন্স ইনক্রিজড। এবং এখানে অ্যাডেড সাউন্ড হিসেবে ক্রিপিটেশন পাওয়া যাবে, সাধারণত নিউমোনিয়াতে কোর্স ক্রিপিটেশন পাওয়া যায়। এবং আহ, আহ, এই কয়েকটি পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা পেশেন্টের ইন্সপেকশন, পালপেশন, পারকাশন এবং অসকালটেশনের ফাইন্ডিংস গুলো লিখবো। লিখলেই আমাদের এই যদি ফিজিক্যাল ফাইন্ডিংস অফ নিউমোনিয়া অফ দ্য রেসপিরেটরি সিস্টেম, তাহলে এটা হয়ে যাবে। আবার যদি কোশ্চেনটা এরভাবে আসে যে ফিজিক্যাল সাইন অ্যান্ড রেডিওলজিক্যাল ফিচার অফ নিউমোনিক কনসালটেশন, ফিজিক্যাল সাইন কিন্তু আমরা রেসপিরেটরির পাশাপাশি জেনারেল এক্সামিনেশনে কিছু ফাইন্ডিংস দিব। কি কি দিব? সেক্ষেত্রে যে পেশেন্টের টেম্পারেচার যদি বেশি থাকে, জ্বর থাকে, হাই গ্রেড ফিভার, তাহলে সেটা আমরা দেবো টেম্পারেচার ইনক্রিজ। পেশেন্টের রেসপিরেটরি রেট আমরা দিব, রেসপিরেটরি রেট যদি ফাস্ট ব্রিদিং থাকে তাহলে রেসপিরেটরি রেট ইনক্রিজড হবে, সেটা আমরা দিব। সাথে ব্লাড ব্লাড প্রেশার, ব্লাড প্রেশার কিন্তু একটা নিউমোনিয়া পেশেন্টের কমে যেতে পারে। তার মানে যখন ব্লাড প্রেশার কমে যাবে, 90/60 নিচে চলে আসবে, সেটাকে আমরা বলবো যে শক। তার মানে হচ্ছে পেশেন্ট এটা এটা সিভিয়ারিটি অফ নিউমোনিয়ার একটি মার্কার, যে পেশেন্টের ব্লাড প্রেশার কমে যাচ্ছে। এবং আমরা পালস দেখবো, এবং পালস যদি এটা বেশি হয় তাহলেও এটা সিভিয়ারিটি অফ নিউমোনিয়ার একটি মার্কার। এর সাথে আমরা পেশেন্টের সাইনোসিস দেখবো, যে পেশেন্টের শ্বাসকষ্টের জন্য রেসপিরেটরি ফেলিওর ডেভেলপ করছে কিনা। আরেকটা জিনিস হলো যে আমরা পেশেন্ট দেখবো যে পেশেন্টের স্পুটাম, স্পুটাম যদি পেশেন্টের বেড সাইডে যদি স্পুটাম পট থাকে, সেখানে আমরা দেখবো যে স্পুটামের কালার, অ্যামাউন্ট, যা আমরা ইউজুয়ালি জানি যে পুরুলেন্ট রাস্টি স্পুটাম পাওয়া যায় হচ্ছে নিউমোকক্কাল নিউমোনিয়াতে। তো এই জিনিসগুলোর পাশাপাশি কিন্তু আমরা রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন করব। তো আমাদের যখন নিউমোনিয়া থাকে, দুইটা সিস্টেম ইম্পর্টেন্ট, একটা জেনারেল এক্সামিনেশন এন্ড রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন। রেডিওলজিক্যাল ফিচার অফ নিউমোনিক কনসালটেশন যদি আসে, তাহলে আমরা এটা খুব বেশি কথা না, অল্প দুই একটি পয়েন্ট আছে এবং খুবই স্পেসিফিক পয়েন্ট। যেমন একটি কনসোলিডেশন পাওয়া যায়, তো হোমোজেনাস ওপাসিটি পাওয়া যাবে একটা। এটা কেমন হতে পারে, যে একটা লোবার ডিস্ট্রিবিউশন হতে পারে, আবার দেখা গেল যে এটা একের বেশি, ওয়ান অর মোর লোব ইনভলভমেন্ট থাকতে পারে। তো যদি একটা টিপিক্যালি দেখি যে একটা লোবার নিউমোনিয়া, একটা লোবে কনসালটেশন পাওয়া যাচ্ছে, এবং সাথে এয়ার ব্রঙ্কোগ্রাম, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। যে যদি আমরা একটা কনসোলিডেশনের সাথে এয়ার ব্রঙ্কোগ্রাম পাই, তাহলে এটা নিউমোনিয়ার ফেভারে আসবে। আবার যদি একটা কনসোলিডেশনের সাথে এয়ার ফ্লুইড লেভেল পাওয়া যায়, সেটা লাং অ্যাবসেসের ফেভারে যাবে। আবার কনসোলিডেশন যদি একটু ডেন্স কনসোলিডেশন পাওয়া যায়, যেখানে কোনো এয়ার ব্রঙ্কোগ্রাম নাই, ওল্ড পেশেন্ট, তখন সেটা কিন্তু মাস লেশনের ফেভারে যাবে। সো কনসোলিডেশন কমন ফিচার, সাথে যদি এয়ার ব্রঙ্কোগ্রাম পাওয়া যায়, তাহলে সেটা নিউমোনিক কনসোলিডেশনের ফেভারে আসবে। সো এই পয়েন্টটুকু লিখলেই আমার মনে হয় যে হবে। আচ্ছা, এরপরে একটি কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন যদি তাকে নিউমোনিয়ায়, যে ইনভেস্টিগেশন উইথ এক্সপেক্টেড ফাইন্ডিং অফ নিউমোনিয়া। তো আমরা ইনভেস্টিগেশন কি কি করব এবং কি কি ফাইন্ডিংস আমরা পেতে পারি নিউমোনিয়া পেশেন্ট। তো আমরা এই 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 ধরনের যখনই কোশ্চেন আসবে, তখনই আমরা কিন্তু শুরু করব একটি কমপ্লিট ব্লাড কাউন্ট দিয়ে, সিবিসি দিয়ে শুরু করব। সরাসরি আমরা এক্স রেতে যাব না, বা সরাসরি আমরা স্পেসিফিক ইনভেস্টিগেশনে যাব না। একটা সিবিসি রুটিন ইনভেস্টিগেশন, সিবিসি করলে আমরা নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস ইউজুয়ালি পাই। তার মানে হচ্ছে পেশেন্টের ডাব্লিউবিসি টোটাল কাউন্টটা এখানে 11,000-এর বেশি, তাহলে আমরা এটা লিউকোসাইটোসিস পাচ্ছি। অথবা অনেক ক্ষেত্রে এটা 4,000-এর কম, 4,000-এর যখন কম আসে, সেগুলো অনেক ক্ষেত্রে সেপসিসের ইন্ডিকেট করে। তো
ইউজুয়ালি আমরা যখন এটা বেশি পাবো, তখন আমরা দেখবো যে এটার নিউট্রোফিল বেশি না লিম্ফোসাইট বেশি। নিউট্রোফিল বেশি হলে আমরা এটা বলি যে এটা ব্যাকটেরিয়াল নিউমোনিয়া। আর যদি ভাইরাল নিউমোনিয়াতে হয় তাহলে কিন্তু WBC ওইভাবে বাড়ে না। বা অ্যাটিপিক্যাল নিউমোনিয়া হয় তাহলেও WBC ওইভাবে বাড়বে না। আর নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস ইট ইজ স্পেসিফিক ফর নিউমোনিয়ার ক্ষেত্রে ব্যাকটেরিয়াল নিউমোনিয়া। সো আমরা একটা সিবিসি করব। এখন এরপরে আমরা দেখবো হচ্ছে ESR। ESR usually increased in case of bacterial pneumonia. তারপরে আমরা ব্লাডের সিআরপি করব। সিআরপিও ইউজুয়ালি ইনক্রিজড ইন ব্যাকটেরিয়াল নিউমোনিয়া। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে একটি চেস্ট এক্স-রে। চেস্ট এক্স-রে posterior anterior view। চেস্ট এক্স-রে posterior view এ আমরা একটি কনসোলিডেশন পাবো নিউমোনিয়ার ক্ষেত্রে। এরপরে আমরা যেটা করব যে স্পুটাম এক্সামিনেশন করব। যে স্পুটাম স্টাডি করে আমরা এখানে স্পুটামের গ্রাম স্টেনিং, কালচার সেন্সিটিভিটি অ্যান্ড বিউ করব, যে এটা এক্সক্লুড করার জন্য যে পেশেন্টের নিউমোনিয়ার সাথে এটা আমরা টিবিটাকে এক্সক্লুড করলাম। তো গ্রাম স্টেনিং অ্যান্ড কালচার সেন্সিটিভিটি করে আমরা দেখব যে কোন অর্গানিজম দিয়ে নিউমোনিয়া হয়েছে। ইউজুয়ালি যে কমন অর্গানিজম স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, গ্রাম পজিটিভ কক্কাই এগুলা পাওয়া যায়। স্ট্যাফ অরিয়াস ইউজুয়ালি পাওয়া যায়, ক্লেপশিলা, সিউডোমোনাস এগুলা গ্রাম স্টেনিং করে পাওয়া যায়। অ্যাটিপিক্যাল গুলা দেখার জন্য আমরা আরো ডিফারেন্ট ইনভেস্টিগেশন আছে যেগুলো আমরা ইনডিরেক্ট এভিডেন্স হিসেবে পাই। গ্রাম স্টেনিং তে সাধারণত অ্যাটিপিক্যাল অর্গানিজম গুলো ওইভাবে পাওয়া যায় না। তো তারপর হচ্ছে আমরা এই পেশেন্টের আমরা একটা বুকের সিটি স্ক্যান করতে পারি যেক্ষেত্রে নিউমোনিয়া দেখার জন্য। বা যে অ্যাটিপিক্যাল যে নিউমোনিয়া গুলো আছে সেগুলোর ফাইন্ডিংস সিটি স্ক্যানে পাওয়া যায়। এছাড়াও আমরা পেশেন্টের ব্লাড সুগার করব, তারপর সেরাম ক্রিয়েটিনিন করব। কারণ হচ্ছে একটা ডায়াবেটিক পেশেন্টদের নিউমোনিয়া বেশি হয়। এজন্য এটা দেখে নিব। ক্রিয়েটিনিন করে ব্লাড ইউরিয়া করব। কারণ ব্লাড ইউরিয়া যদি বাড়ে তাহলে সেটা একটা প্রগনোস্টিক ফ্যাক্টর অফ নিউমোনিয়া। সো আমরা এখানে ব্লাড ইউরিয়া, ক্রিয়েটিনিন এগুলাও দেখবো। তাছাড়াও কিছু অ্যান্টিজেন আছে ইউরিনে। আমরা লিজেনুলার অ্যান্টিজেন দেখি। এগুলা দেখে আমরা অ্যাটিপিক্যাল নিউমোনিয়া কিন্তু আমরা ডায়াগনোস করতে পারি। সো ইনভেস্টিগেশন যদি চায় তাহলে আমরা এইভাবে আগাতে পারি। যদি আর স্পেসিফিক কোনো ক্লু না থাকে বা স্পেসিফিক কিছু পেশেন্টের হিস্ট্রিতে দেয়া না থাকে তাহলে আমরা এইভাবেই আগাবো। পরের একটা যদি কোশ্চেন আসে যে ম্যানেজমেন্ট অফ কমিউনিটি অ্যাকিউট নিউমোনিয়া, তো সেক্ষেত্রে যে নিউমোনিয়ার ম্যানেজমেন্ট এর ক্ষেত্রে আমরা কিন্তু যে জেনারেল ম্যানেজমেন্ট এন্ড স্পেসিফিক ম্যানেজমেন্ট এইভাবে ভাগ করে আমরা লিখতে পারি। তাহলে সেটা ভালো হবে। কারণ জেনারেল ম্যানেজমেন্ট হচ্ছে যে এটা ঠিক আ মানে আমরা নিউমোনিয়ার ম্যানেজমেন্টের পাশাপাশি যে পেশেন্টের জেনারেল যে ইস্যু গুলা আছে সেগুলাকে সেটেল করব। তো এক্ষেত্রে বলা যায় যে একটা পেশেন্টের যদি হাইপোক্সিয়া থাকে তাকে অক্সিজেন থেরাপি দেয়া। তারপরে পেশেন্ট যদি ডিহাইড্রেশন থাকে সেক্ষেত্রে ফ্লুইড ম্যানেজমেন্ট করা। তারপর যদি একটি পেশেন্টের আম টেম্পারেচার থাকে, হাই টেম্পারেচার, তো সেক্ষেত্রে কিন্তু আমরা পেশেন্টকে প্যারাসিটামল দেবো, অ্যান্টিপাইরেটিক মেডিসিন দিব। অনেক ক্ষেত্রে প্লুরাইটিক চেস্ট পেইন থাকে নিউমোনিয়ার পেশেন্টকে। তো এই প্লুরাটিক চেস্ট পেইন থাকলে কিন্তু আমরা পেশেন্টকে NSAID দিব টু রিলিভ চেস্ট পেইন। তো এগুলো হচ্ছে জেনারেল ম্যানেজমেন্ট একটি আ কমিউনিটি অ্যাকিউট নিউমোনিয়ার ক্ষেত্রে। স্পেসিফিক ম্যানেজমেন্ট যদি চায় তাহলে আমরা ভাগ করে এইভাবে দিব যে আমরা একটা কমপ্লিকেটেড, আনকমপ্লিকেটেড নিউমোনিয়া হিসেবে ভাগ করতে পারি যেগুলার আমরা কার্ভ স্কোর দেখি যে আ কার্ভ স্কোরে যদি দেখা যায় যে পেশেন্টের 0.0123 সেই এইসব ক্ষেত্রে কিন্তু আমরা পেশেন্টকে হোম ম্যানেজমেন্ট অর ওরাল মেডিকেশন দিয়ে ট্রিটমেন্ট করতে পারি। কিন্তু যদি দেখা যায় যে কার্ভ স্কোর আ 4-5 এক্ষেত্রে আমরা হসপিটাল লাগবে এবং হসপিটালাইজেশন লাগবে এবং পাশাপাশি হচ্ছে অনেক ক্ষেত্রে ICইউ ম্যানেজমেন্ট দেয়া লাগে। তো
এই আনকমপ্লিকেটেড যে কেসগুলা সেক্ষেত্রে আমরা একটা অ্যান্টিবায়োটিক দিব, এম্পিরিক্যাল অ্যান্টিবায়োটিক থেরাপি দিতে পারি, অ্যামোক্সিসিলিন, তারপর হচ্ছে ক্লারিস্টোমাইসিন, ইরিথ্রোমাইসিন, কোয়ামোক্সিক্লেভ, এগুলা দিয়ে ট্রিটমেন্ট করা যায়। আর যদি হচ্ছে পেশেন্ট ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক লাগে সেক্ষেত্রে আমাদের সেফট্রাইক্সন, কোয়ামোক্সিক্লেভ, তারপর সেফুরক্সিম এগুলার সাথে কিন্তু ক্লারিস্টোমাইসিন এড করে ট্রিটমেন্ট করা হয়, যেগুলা কমপ্লিকেটেড কেস। তো এই ম্যানেজমেন্ট এইটুক ভাবে আমরা ভাগ করে লিখলাম। তো পরবর্তীতে একটি কোশ্চেন আমরা দেখছি এখানে যে এ 35 years old male presented with right sided chest pain for 2 hours. So what clinical information would you search for identification of the etiology? একটি পেশেন্ট যদি 35 years old male presents with right sided chest pain for 2 hours, তো রাইট সাইডেড চেস্ট পেইন 2 hours এটা বললে কিন্তু আমাদের একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হিসেবে রাখতে হবে যে একটা রাইট সাইডের চেস্ট পেন ইউজুয়ালি আমরা চিন্তা করি যে এটা নন কার্ডিয়াক, বিকজ লেফট সাইডের চেস্ট পেন ইউজুয়ালি কার্ডিয়াক চেস্ট পেন। তো রাইট সাইডের হলে আমরা রাইট সাইডের, আর বয়স যেহেতু 35, আমরা নন কার্ডিয়াক চেস্ট পেন গুলাকেই রাখবো। এর ভিতরে কি কি আসতে পারে? এর ভিতরে আসতে পারে যে একটা নিউমোনিয়া উইথ প্লুরিসি, তার মানে হচ্ছে প্লুরাইটিক চেস্ট পেন হচ্ছে নিউমোনিয়ার থেকে, এটা একটা রাখবো। 2 নাম্বার রাখবো হচ্ছে আমরা পালমোনারি এম্বোলিজম, কারণ পালমোনারি এম্বোলিজম পেশেন্টের চেস্ট পেন থাকে এবং পেশেন্টের শর্টনেস অফ ব্রেথ, চেস্ট পেন, এগুলো হিমোপ্টাইসিস এগুলো নিয়ে প্রেজেন্ট করে। তো 2 নাম্বারে রাখবো আমরা পালমোনারি এম্বোলিজম। 3 নাম্বারে আমরা রাখতে পারি যে মাস্কুলোস্কেলেটাল চেস্ট পেন, পেশেন্টের চেস্ট ওয়ালের কোনো প্যাথোলজিতে হতে পারে, স্কিনের কন্ডিশন লাইক হার্পিস জোস্টার, এগুলোও চেস্ট পেন করতে পারে। তো এই ইম্পর্টেন্ট ডিডি গুলা রাখবো, অথবা আরেকটা জিনিস রাখতে পারি আমরা যে কোনো মাস লেশন, ব্রঙ্কিয়াল কার্সিনোমা, এগুলো চেস্ট পেন করতে পারে। তো নিউমোথোরাক্স, টেনশন নিউমোথোরাক্স, এগুলাও চেস্ট পেন করতে পারে। এই 5-6টা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস নিয়ে আমরা অ্যান্সার শুরু করব, এবং কি কি ইনফরমেশন বা কি ক্লিনিক্যাল ইনফরমেশন আমরা সার্চ করব। তো এগুলোর ক্ষেত্রে যে হিস্ট্রি থেকে শুরু করা লাগবে, যে আমরা হিস্ট্রিতে পেশেন্টের এই চেস্ট পেন অনসেট কতদিন ধরে, কিভাবে শুরু হলো, এবং এই চেস্ট পেনের নেচার কেমন, শার্প কিনা, ডাল কিনা, পেশেন্টের চেস্ট পেনের সাথে কোনো রেডিয়েশন আছে কিনা, চেস্ট পেইন কোনো কোনো কিছুতে মুভমেন্টে এগ্রাভেট করে কিনা বা কাফে এগ্রাভেট করে কিনা, এগুলো আমরা হিস্ট্রি নিব। পাশাপাশি হচ্ছে চেস্ট পেনের সাথে অ্যাসোসিয়েটেড সিমটমস লাইক কাফ, হিমোপ্টাইসিস, স্পুটাম প্রোডাকশন, সাথে হচ্ছে শর্টনেস অফ ব্রেথ, পালপিটেশন, এই সিমটম গুলো আছে কিনা সেগুলো আমরা দেখবো, বা জার্ড লাইক সিমটম লাইক ডিসপেপসিয়া, এগুলো আছে কিনা এই হিস্ট্রি গুলো আমরা হিস্ট্রিতে ইনক্লুড করব। এরপরে হচ্ছে এক্সামিনেশন করব। এক্সামিনেশনের ভিতরে টেম্পারেচার, পেশেন্টের রেসপিরেটরি রেট, পালস রেট, জেনারেল কন্ডিশন, এই জিনিসগুলো আমরা যেমন দেখবো কেকেকটিক কিনা পেশেন্ট, পেশেন্টের টক্সিক কিনা, এই জিনিসগুলো আমরা দেখবো। দেখে পেশেন্টের হচ্ছে রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন করব। তো রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশনের ভিতরে তখন চলে আসবে যে স্পেসিফিক ফাইন্ডিংস গুলা, যে যে রাইট সাইডে কোনো কনসলিডেশন আছে কিনা, রাইট সাইডে কোনো ক্যাভিটারি লেশন আছে কিনা, রাইট সাইডে কোনো মাস লেশনের ফিচার আছে কিনা, কলাপস আছে কিনা, নিউমোথোরাক্স আছে কিনা। তো এই ফাইন্ডিংস গুলা দিয়ে আমরা পেশেন্টের হিস্ট্রি এবং ইনভেস্ট জেনারেল এক্সামিনেশন এবং সিস্টেমিক এক্সামিনেশন শেষ করব। তারপরে হচ্ছে ট্রিটমেন্ট হবে, বা তারপরে আমরা ইনভেস্টিগেশন করব। ইনভেস্টিগেশন করে ম্যানেজমেন্ট বা ট্রিটমেন্টটা হবে অ্যাকর্ডিং টু দ্য কজ। তো এখানে বলে দিয়েছে যে যদি নিউমোনিয়া হয়, কমিউনিটি অ্যাকুয়ার্ড নিউমোনিয়া, তাহলে
কিভাবে ম্যানেজ করবো? তো এটা মনে হয় বলা হয়ে গেছে। তো এরপরের কোশ্চেনটা হলো আহ a 30 years old man presented with cough, fever, and digital clubbing. Chest X-ray shows consolidation with air fluid level. এই ক্ষেত্রে কিন্তু বলে দিয়েছে যে এখানে একটা ক্যাভিটারি লেশন আছে, যেটা আমরা বলবো লাং অ্যাবসেস। তো লাং অ্যাবসেস এর পেশেন্টের ক্লিনিক্যাল ইনফরমেশন অ্যান্ড ডায়াগনোসিস অ্যান্ড ম্যানেজমেন্ট যদি চায়, তাহলে সেক্ষেত্রে আমরা এটা কিভাবে লিখবো যে একটি পেশেন্টের লাং অ্যাবসেস যদি হয়, তাহলে পেশেন্টের হাই গ্রেড ফিভার থাকবে এবং পেশেন্টের চিল অ্যান্ড ব্রাইগর থাকতে পারে সাথে। আর ইম্পর্টেন্ট ফাইন্ডিংস, ইম্পর্টেন্ট ক্লু হচ্ছে পেশেন্টের চেস্ট পেন থাকতে পারে, শার্প চেস্ট পেন, প্রোয়াইটিক ইন নেচার। হিস্ট্রিতে পেশেন্টের পুরুলেন স্পুটামের হিস্ট্রি দিবে, বলবে যে পুরুলেন এবং ফাউল স্মেলিং অ্যান্ড লার্জ নাম্বার অফ স্পুটাম কাফিং আউট। তো এই হিস্ট্রি গুলা যদি পাওয়া যায়, তাহলে আমরা লাং অ্যাবসেসটাকে চিন্তা করব, লাং অ্যাবসেস চিন্তা করব। এই পেশেন্টের এক্সামিনেশনে আমরা কিন্তু যেমন হাই গ্রেড ফিভার পাবো, তারপরে হচ্ছে পারকাশন নোট যখন পারকাস করব যখন, তখন কিন্তু লোকাল টেন্ডারনেস পাওয়া যায়, যেটা নিউমোনিয়াতে এইভাবে থাকে না। ডিজিটাল ক্লাবিং পাওয়া যায়। তো এই এই ক্লো গুলাতে, আর যদি আমরা এক্স-রে করে দেখি এয়ার ফ্লুইড লেভেল, তখন কিন্তু আমরা এটা নিউমোনিয়ার সাথে নিউমোনিয়া না বলে এটাকে আমরা লাং অ্যাবসেস বলবো। তো এই লাং অ্যাবসেস পেশেন্টের ডায়াগনোসিস আমরা কিভাবে কি করব, এই জন্য যে ডায়াগনোসিসের জন্য আমরা কিন্তু চেস্ট এক্স-রে পাশাপাশি স্পুটাম এক্সামিনেশন করব। স্পুটামে আমরা কালচার করব, গ্রাম স্টেনিং করব, করে দেখব যে কি অর্গানিজম দিয়ে লাং অ্যাবসেস হয়েছে। তো লাং অ্যাবসেস এর ট্রিটমেন্টের ইম্পর্টেন্ট পার্ট হলো যে মেডিকেল ট্রিটমেন্ট আছে, সার্জিক্যাল ট্রিটমেন্ট আছে। যদি এটা সাইজ 6 সেন্টিমিটারের কম হয়, তাহলে কিন্তু আমরা মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে শুরু করব। সেক্ষেত্রে আমরা এম্পিরিক্যাল কিছু অ্যান্টিবায়োটিক দিতে পারি, ইউজুয়ালি কোমেক্সিক্লেভ, সেফোরক্সিম, সেফট্রাক্সন, ক্লারিপ্টোমাইসিন, সাথে মেট্রোনিডাজল, এগুলা দিয়ে আমরা কিন্তু লাং অ্যাবসেসের ট্রিটমেন্টটা শুরু করি। কিন্তু ট্রিটমেন্ট কিন্তু ডিপেন্ড করবে হচ্ছে স্পুটামের গ্রাম স্টেনিং এন্ড কালচার সেন্সিটিভিটির উপরে। তো যে যে অর্গানিজম আইডেন্টিফাই হবে কালচার করে, সেটারই আমরা ট্রিটমেন্ট করব। সেই সেই অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা ট্রিটমেন্ট করব। আবার কিছু আছে যে যখন 6 সেন্টিমিটার বেশি হয়, যখন হচ্ছে আমাদের মেডিকেল ট্রিটমেন্টে রেসপন্স করে না, তখন কিন্তু আমরা সার্জারির সার্জিক্যাল ট্রিটমেন্টে যাই। তো এইভাবে ভাগ করে লিখলে লাং অ্যাক্সেস মোটামুটি আমার কিন্তু মনে হয় যে লেখা হয়ে যাবে। আরেকটি কোশ্চেন আমরা দেখছি যে এ ইয়াং বয় অফ 18 ইয়ার্স প্রেজেন্টেড উইথ ফিভার, কাফ 4 days, রাইট লোয়ার চেস্ট পেইন ফর 1 day aggravated by respiration। তো এই ধরনের হিস্ট্রিতে থাকলে আমরা কি দেখবো যে একটা 18 বছরের ছেলে যদি ফিভার কাফ থাকে 4 দিন ধরে, চেস্ট পেইন থাকে, তাহলে আমরা এটাকে নিউমোনিয়া ১ নাম্বার ডায়াগনোসিস রাখবো, যেহেতু ইয়াং এজ বা এক্ষেত্রে আমরা রাখতে পারি। তো এইটার নিউমোনিয়ার এক্সপেক্টেড ফাইন্ডিংস আমরা একটু আগেই আলোচনা করেছি, ইনভেস্টিগেশন নিয়েও আলোচনা করেছি। তো এটা হয়ে গেল। আর যদি এইভাবে কোশ্চেন আসে যে 20 years old male presented with fever, cough, right-sided thoracic chest pain for 5 days, তো এক্ষেত্রেও আমরা এই নিউমোনিয়া এবং নিউমোনিয়ার যে ফিজিক্যাল ফাইন্ডিংস, এক্সামিনেশন, ইনভেস্টিগেশন এইভাবেই আগাবো। তো এখন যদি একটি কোশ্চেন থাকে যে 20 years old male presented with high fever, unilateral chest pain and cough and rusty sputum for 4 days। তো যখনই একটি ক্লু পাওয়া যাবে যে রাস্টি স্পুটাম, এটা কিন্তু নিউমোকক্কাল নিউমোনিয়ার ফেভারে আসবে। তো এই নিউমোকক্কাল নিউমোনিয়া অর নিউমোনিয়া, এটাকে ধরেই আমরা আগাবো এবং আমরা ওই ফিজিক্যাল ফাইন্ডিংসটাও এইভাবেই লিখবো। জেনারেল এক্সামিনেশন এন্ড সিস্টেমিক এক্সামিনেশন সাথে ইনভেস্টিগেশনটাও আমরা একটু আগে আলোচনা করেছি। সো আমাদের মনে হয় যে এই গ্রস আলোচনাটা আমাদের হয়ে গেছে। তো আরেকটি কোশ্চেন যেটা থাকে যে 45 ইয়ার্স ওল্ড মেল প্রেজেন্টেড উইথ হাই ফিভার, রোমাটিক চেস্ট পেন অ্যান্ড রাস্টি স্পুটাম। সো রাস্টি স্পুটাম পাওয়া গেলেই কিন্তু আমরা
এটা নিউমোকক্কাল নিউমোনিয়া চিন্তা করব। তো এই কোশ্চেন যেভাবেই থাকুক না কেন, আমাদের মেইন যে নিউমোনিয়ার যে যে আনসার গুলা থাকবে তার ভিতরে আমরা যেটা বুঝতে পারলাম যে কয়েকটি টপিকস, মানে কয়েকটি টপিকস খুব ভালো করে পড়লে নিউমোনিয়া অ্যান্সার করা যাবে। একটা হচ্ছে যে নিউমোনিয়া পেশেন্টের প্রেজেন্টেশনটা কি হবে, যে ফিভার, কাফ, স্পুটাম প্রোডাকশন, চেস্ট পেন, প্লুরাটিক চেস্ট পেন, এগুলা এগুলা থাকবে এবং শর্ট হিস্ট্রি থাকবে ইউজুয়ালি। এবং পেশেন্টের ফিজিক্যাল এক্সামিনেশনে আমরা বলেছি যে জেনারেল এক্সামিনেশন ভাগ করে বলবো, সিস্টেমিক এক্সামিনেশন বলবো, এরপরে হচ্ছে ইনভেস্টিগেশন এবং ম্যানেজমেন্ট। এই কয়েকটা জিনিস যদি আমরা খুব ভালো করে পড়ি, তাহলে আমাদের নিউমোনিয়ার থেকে যে কোশ্চেনই আসুক আমার মনে হয় যে আমরা লিখতে পারবো। নিউমোনিয়া যদি এটা চলে যায়, তারপরে আমরা পালমোনারি টিউবারকুলোসিস নিয়ে আজকে একটু আলোচনা করব যে পালমোনারি টিউবারকুলোসিস থেকে কি ধরনের কোশ্চেন হতে পারে। তো পালমোনারি টিউবারকুলোসিস থেকে কমন যে ইটা কমন যে ক্লিনিক্যাল ফিচারটা সেটা যদি আমরা মাথায় রাখি, তাহলে কিন্তু আমরা যে কোশ্চেন যেভাবেই আসুক আমরা সেটা ধরতে পারবো যে পালমোনারি টিউবারকুলোসিস একটা কোশ্চেনের ভিতরে একটা বলে দিবে যে পেশেন্টের কাফ কাফটা বলে দিবে যে একটু হয়তোবা মোর দ্যান 2 উইকস ইউজুয়ালি। একটা একটা যদি পালমোনারি টিউবারকুলোসিস আমরা মানে কাফটা কেমন হয় ইউজুয়ালি, যে মোর দ্যান 2 উইকস, 3 উইকস, 4 উইকস এভাবে একটা হিস্ট্রি দিবে। এটা একটা ক্লু। আচ্ছা, বা 2 মাস 3 মাস একটু একটু লং হিস্ট্রি দিবে। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে পেশেন্টের কাফের সাথে ফিভার ফিভারটা দিবে এরকম যে একটি লো গ্রেড ফিভার, ইভিনিং রাইজ টেম্পারেচার, সাবসাইডেড উইথ প্যারাসিটামল এন্ড চিল এন্ড রাইট উইথ নাইট সোয়েটের একটা হিস্ট্রি দিবে। সো নাইট সোয়েটের হিস্ট্রি দিচ্ছে, ইভিনিং রাইজ অফ টেম্পারেচার, লো গ্রেড ইন্টারমিটেন্ট ফিভার। ফিভারের নেচারে এইগুলার ভিতরে দুই একটা পয়েন্ট থাকবে। আচ্ছা, সাথে হচ্ছে পেশেন্টের হিমোপটাইসিস এর হিস্ট্রি দিতে পারে। হিমোপটাইসিস হিস্ট্রি দিলেও আমরা এটা টিউবারকুলোসিস এর ফেভারে নিয়ে আসবো। তো পেশেন্টের ওয়েট লস থাকবে, পেশেন্টের অ্যানোরেক্সিয়া থাকবে। এই এই ক্লু গুলা দিলে আমরা পালমোনারি টিউবারকুলোসিস কে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস এর ভিতরে নিয়ে আসবো। এখন এই কোশ্চেন গুলা ধরে ধরে যদি আমরা আগাই, যে দেখা যাবে যে একই ধরনের কোশ্চেন বারে বারে এসেছে, তো আমরা ধরে ধরে একটু আগালে যদি দেখবো যে a 35 years old female presented with cough, hemoptysis, fever, with evening rise of temperature for 2 months. So it is a suspected case of pulmonary tuberculosis. How will you treat her? তো ট্রিটমেন্টটা জানতে চেয়েছে এখানে। তো ট্রিটমেন্টটা আমরা মনে হয় যে এখানে কয়েকটা কোশ্চেন আছে যে write down the prescription for a 30 years old woman with sputum positive pulmonary tuberculosis. তো প্রেসক্রিপশন মানেই ট্রিটমেন্ট। এখানে ওয়েট বলে দিয়েছে 43 কেজি। এন্ড নেক্সট কোশ্চেনটাও এরকম যে স্পুটাম পজিটিভ পার্মানেন্ট টিউবারকুলোসিস এর ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট কি দিব, রাইট ডাউন দ্য ট্রিটমেন্ট। এন্ড নাম্বার 4 কোশ্চেন ইজ অলসো দ্য ট্রিটমেন্ট অফ পার্মানেন্ট টিউবারকুলোসিস অ্যাকর্ডিং টু দ্য ক্যাটাগরি। এন্ড ক্যাটাগরি 1 এর ট্রিটমেন্ট জানতে চেয়েছে, ক্যাটাগরি, হ্যাঁ। তাহলে এই 5 নাম্বার পর্যন্ত আমরা যেটা দেখলাম যে এই ক্লু গুলা দেয়া থাকবে যে এই পেশেন্টের কাফ আছে, স্পুটাম আছে, হিমোপটাইসিস থাকতে পারে, পেশেন্টের ইভিনিং রাইজ টেম্পারেচার, নাইট সোয়েট, এগুলা থাকলে আমরা ধরে নিলাম যে এটা টিবি থেকে কোশ্চেনটা হচ্ছে পালমোনারি টিউবারকুলোসিস। এখন ট্রিটমেন্টটা হলো যে ওয়েট, অ্যাকর্ডিং টু দ্য ওয়েট আমরা ট্রিটমেন্ট করি। তাহলে এই ট্রিটমেন্ট ক্যাটাগরি 1 ট্রিটমেন্টটা হচ্ছে 6 মান্থ লেন্থ, ইনিশিয়াল ইনিশিয়াল যে 2 মান্থ সেটা হচ্ছে আমরা 4 FDC দিয়ে ট্রিটমেন্ট করি, এবং কন্টিনিউশন ফেজটা আমরা 2 FDC দিয়ে ট্রিটমেন্ট করি। ফিক্সড ড্রাগ কম্বিনেশন। সো 4 FDC ভেতরে কি কি মেডিসিন থাকবে? রিফাম্পিসিন, আইসোনাজাইড, পাইরিডক ইথামবিউটাল এন্ড পাইরিজিনামাইড।
তো এই 4টি ড্রাগ দিয়ে আমরা ইনিশিয়াল ফেজটা ট্রিটমেন্ট করি। কন্টিনিউশন থাকবে আইসোনাইজাইড আর রিফাম্পিসিন ২ টা মেডিসিন থাকবে। তো এটা আ এটা কিন্তু এই যে যতগুলো কোয়েশ্চেন আছে সবগুলা ওয়েট দিয়ে দিয়েছে। কারণ ওয়েটের সাথে ডোজটা পার্থক্য হয়। যদি ওয়েট 37 এর নিচে হয় তাহলে পেশেন্টের উ আ অ্যা ওষুধ পাবে ২ টি করে। যদি ওয়েট 37 থেকে ফর 54 এর মধ্যে হয় তাহলে পাবে ৩ টি করে। আর 54 থেকে 70 পর্যন্ত পাবে হচ্ছে ৪ টি করে। আর যদি 70 র বেশি হয় ওয়েট 70 কেজি তাহলে ৫ টি করে এই ফিক্সড এ কম্বিনেশন পাবে। তো এখন এইটা যদি এই বেসিক রুলটা যদি জানা থাকে তাহলে ওয়েট যাই দিক না কেন আমার মনে হয় যে এটা লেখা যাবে। সো 4 এফডিসিও যেখানে ৪ টি, 2 এফডিসিও সেখানে ৪ টি। আ আর 4 এফডিসি যেখানে ৫ টি, 2 এফডিসিও সেখানে ৫ টি। তো ওয়েটটা অনুসারে আমরা অ্যান্টি টিবি মেডিকেশন দিব। ওয়েট হচ্ছে 37 থেকে 37 এর নিচে। 37 এর নিচে হলে ২ টি। 37 থেকে 54 হলে ৩ টি, 54 থেকে 70 হলে ৪ টি। আর 54 থেকে 70 র ভিতরে ৪ টি, 70 র উপরে গেলে ৫ টি করে পাবে। সো এটাই হচ্ছে প্রিন্সিপাল। এবং ১ম 4 এফডিসি তে পাবে হচ্ছে ২ মাস আর 2 এফডিসি পাবে ৪ মাস। এটাই ক্যাটেগরি 1 এর ট্রিটমেন্ট। এখন যদি ৬ নাম্বার কোয়েশ্চেন আমরা দেখি যে, হোয়াট আর দ্য ক্লিনিক্যাল অ্যান্ড রেডিওলজিক্যাল ফিচার অফ পালমোনারি টিউবারকুলোসিস? ক্লিনিক্যাল ফিচার কিন্তু আমরা একটু আগে আলোচনা করলাম। যে ফিভার, কাফ, হিমোপ্টাইসিস, চেস্ট পেইন, ওয়েট লস, লস অফ অ্যাপিটাইট। তো এক্ষেত্রে আ স্পেসিফিক হচ্ছে ফিভার। ফিভার হচ্ছে লো গ্রেড ইভনিং রাইজ অফ টেম্পারেচার উইথ নাইট সোয়েট। এই কথাগুলো ইম্পোর্টেন্ট। আর হচ্ছে আ যদি রেডিওলজিক্যাল ফিচার আমরা বলি পালমোনারি টিউবারকুলোসিস এর, এখানে কয়েকটি ভাবে পালমোনারি টিউবারকুলোসিস এর রেডিওলজিতে থাকতে পারে। কি ভাবে থাকতে পারে? এর ভিতরে হচ্ছে যদি এটা আ সাধারণত অ্যাপেক্স এর দিকে থাকে, অ্যাপেক্স এর দিকে আ চেস্ট এক্স-রে, পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ যদি করি তাহলে অ্যাপেক্স এ প্যাচি অপাসিটি আ রাইট অর লেফট যেকোনো দিকেই হতে পারে। প্যাচি অপাসিটি টা যদি থাকে সেটা একটা ফিচার অফ পালমোনারি টিউবারকুলোসিস। আ এখানে কনসোলিডেশন হিসেবে থাকতে পারে পালমোনারি টিউবারকুলোসিস। টিউবারকুলার ক্যাভিটি থাকতে পারে পালমোনারি টিউবারকুলোসিস। তারপরে প্লুরাল ইফিউশন থাকতে পারে, যেটাও টিউবারকুলোসিস এর ফেভারে যায়। তো কিন্তু এই ইম্পোর্টেন্ট হচ্ছে যে এই কনসোলিডেশন, ক্যাভিটি অথবা ফাইব্রোসিস থাকতে পারে। ইউজুয়ালি যখন এটা ডিজিজ প্রোগ্রেস করে ৩ উইকস পার হয়ে যায়, আস্তে, আস্তে ফাইব্রোসিস হওয়া শুরু হয়। সো এই, এই ক্লু গুলা হচ্ছে আ পালমোনারি টিউবারকুলোসিস এর রেডিওলজিক্যাল ফিচার। এর ভিতরে ইম্পোর্টেন্ট হচ্ছে আমরা দেখব যে এই ফিচার গুলা যখন আপার লোবে বেশি থাকবে তাহলে এটা টিবির ফেভারে বেশি আসবে। লোয়ার লোবেও হয় কিন্তু সেগুলো ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট লাইক ডায়াবেটিস, এইচআইভি। কিন্তু এই যারা ইমিউনো কম্পিটেন্ট পেশেন্ট তাদের কিন্তু এটা আপার লোবের দিকেই বেশি হয় এই পালমোনারি টিউবারকুলোসিস। তো আমরা যদি এই কোশ্চেনটা থাকে তাহলে আমরা এই কয়েকটা কথা লিখতে পারি। তারপরে যদি একটি কোশ্চেন থাকে এরকম যে ক্লিনিক্যালি কিভাবে আমরা পালমোনারি টিউবারকুলোসিস এবং ব্রঙ্কিয়াল কার্সিনোমাকে ডিফারেনশিয়েট করব। ক্লিনিক্যালি আমরা এটা হিস্ট্রি ইজ ভেরি মাচ ইম্পোর্টেন্ট এক্ষেত্রে। তো হিস্ট্রি থেকে আমরা আ পালমোনারি টিউবারকুলোসিস এর ক্ষেত্রে কি পয়েন্ট পাবো? আর ব্রঙ্কিয়াল কার্সিনোমার ক্ষেত্রে কি পয়েন্ট পাবো? তো পালমোনারি টিউবারকুলোসিস তো যেকোনো বয়সেই হতে পারে। ইয়াং এজ থেকে শুরু করে ওল্ড এজ সব বয়সেই। ব্রঙ্কিয়াল কার্সিনোমা ইউজুয়ালি আমরা বলি যে ওল্ড এজ এর হয়। স্মোকিং হিস্ট্রি পালমোনারি টিউবারকুলোসিস থাকতেও পারে, নাও থাকতে পারে। ফিমেল পেশেন্ট, আ চাইল্ড এদের তো স্মোকিং হিস্ট্রি ইউজুয়ালি কম থাকে। স্মোকিং হিস্ট্রি পালমোনারি টিউবারকুলোসিস এ খুব ইম্পোর্টেন্ট না। কিন্তু ব্রঙ্কিয়াল কার্সিনোমার ক্ষেত্রে ভেরি মাচ ইম্পোর্টেন্ট বিকজ আ যারা স্মোকার তাদের ব্রঙ্কিয়াল কার্সিনোমা বেশি হয়। তারপরে হচ্ছে পেশেন্টের যেমন হচ্ছে হিস্ট্রি, হিস্ট্রিতে লো গ্রেড ফিভার, কাফ, হিমোপ্টাইসিস এগুলা যেরকম টিবিতে থাকে, আ ব্রঙ্কিয়াল কার্সিনোমাতে কিন্তু পেশেন্টের পেশেন্টের দেখা যাচ্ছে যে এটা আ মোর আ আ অ্যাগ্রেসিভ প্রেজেন্টেশন থাকে।
সেক্ষেত্রে হিমোপ্টাইসিস, সাথে চেস্ট পেইন, তারপরে হচ্ছে পেশেন্টের সিগনিফিকেন্ট ওয়েট লস, এই 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 জিনিসগুলো বেশি থাকে। আবার হচ্ছে পেশেন্টের যদি ফিজিক্যাল এক্সামিনেশন করা হয় সেক্ষেত্রে জেনারেল এক্সামিনেশনে এনিমিয়া, লিম্ফ্যাডেনোপ্যাথি ২ টা গ্রুপেই পাওয়া যায়। কিন্তু লিম্ফ নোডের ক্যারেক্টারটা কিন্তু আলাদা হয়। যেমন যদি টিবি হয় সেক্ষেত্রে লিম্ফ নোডটা কিন্তু ইউজুয়ালি আমরা বলি যে এটা ম্যাটেড নিউক্লিয়াস থাকে, ম্যাটেড লিম্ফ নোড থাকে। তো ম্যাটেড লিম্ফ নোড মানে হচ্ছে অনেকগুলা লিম্ফ নোড যেগুলা হচ্ছে একটু ফার্ম কনসিস্টেন্সি এবং একসাথে হয়ে একটা ম্যাটেড হয়ে যায়। কিন্তু ব্রঙ্কিয়াল কার্সিনোমার ক্ষেত্রে লিম্ফ নোড হবে হার্ড ইন কনসিস্টেন্সি। সো এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আবার যদি আমরা জেনারেল ক্লাবিং পাই, ক্লাবিংটা কিন্তু ব্রঙ্কিয়াল কার্সিনোমার ফেভারে চলে আসবে। তো ক্লাবিং ইউজুয়ালি টিবিতে হয় না। তো এই জিনিসগুলো আমরা দেখবো। তারপরে যদি সুপিরিয়র ভেনা কাভা অবস্ট্রাকশন পাই আমরা, তাহলে মানে আমরা নেক ভেইন গুলা প্রমিনেন্ট, যে নেক প্রমিনেন্ট হয়ে যায়, সেটাও ব্রঙ্কিয়াল কার্সিনোমার ফেভারে আসবে। আবার আমরা বলি যে হ্যান্ড এক্সামিনেশনে নিকোটিনিং স্টেনিং পাওয়া যায়। তো নিকোটিনিং স্টেনিং গুলাও কিন্তু টিবির থেকে ব্রঙ্কিয়াল কার্সিনোমার দিকে আসবে। আবার যদি দেখা যায় যে আমাদের প্রক্সিমাল মাসেল অফ দ্য হ্যান্ড, সরি, স্মল মাসেল অফ দ্য হ্যান্ড, যদি মাসেলের হ্যান্ড হ্যান্ড মাসেল গুলো ওয়াস্টিং থাকে, তো সেগুলোও কিন্তু ব্রঙ্কিয়াল কার্সিনোমা এবং ব্রাকিয়াল প্লেক্সাস ইনভলভমেন্ট, দ্যাটস মিন উই কল ইট ইজ এ প্যানকস টিউমার। তো এগুলাও কিন্তু ব্রঙ্কিয়াল কার্সিনোমার দিকে আসবে। এখন কথা হলো যে এই পেশেন্ট গুলাকে আমরা জেনারেল এক্সামিনেশন করলাম। সিস্টেমিক এক্সামিনেশনে টিবিতে কিন্তু স্পেসিফিক ফাইন্ডিংস নাই, যে কিছু ফিউ স্ক্যাটার্ড ক্রিপিটেশন পাওয়া যায়, কিছু কিছু ক্ষেত্রে ব্রঙ্কিয়াল বেস সাউন্ড পাওয়া যায়, প্রলিফেশনের ফিচার পাওয়া যেতে পারে। কিন্তু ব্রঙ্কিয়াল কার্সিনোমা যদি হয় সেক্ষেত্রে একটা মাসলেশনের ফিচার আসে ক্লিনিক্যালি। সাথে আমরা কোলাপসের ফিচার পেতে পারি, প্লুরাল ইফিউশন, ম্যাসিভ প্রলিফেশনের ফিচার পেতে পারি। তার মানে ট্রাকিয়া শিফটেড, যদি কোলাপস হয় ট্রাকিয়া সেম সাইডে শিফটেড হবে এবং ব্রেথ সাউন্ড অ্যাবসেন্ট হবে। আবার হচ্ছে যদি ম্যাসিভ ইফিউশন হয় ট্রাকে অপোজিট সাইডে শিফটেড হবে এবং ব্রেথ সাউন্ড অ্যাবসেন্ট হবে, স্টোনি ডাল পাওয়া যাবে। তো পারকাশন নোটে তো এইভাবে কিন্তু আমরা সব মিলেই আমরা টিবি এবং ম্যালিগনেন্সিটাকে আলাদা করব। তারপরে বাকিটা তো ইনভেস্টিগেশন আছেই, যে আমরা চেস্ট এক্সরে, বুকের সিটি স্ক্যান, ফাইবার অপটিক ব্রঙ্কোস্কোপি, বায়োপসি, সিটি গাইডেড এফএনএসি। তো আমরা এই এই সব টুলস গুলো ইউজ করেই আমরা টিবি থেকে ব্রঙ্কিয়াল কার্সিনোমাটাকে ডিফারেনশিয়েট করব। এরপরের কোশ্চেন যদি এইভাবে থাকে যে a 20 years old male presented with fever, weight loss, failure, cervical lymphadenopathy 4 weeks, তাহলে এটাও কিন্তু ইন্ডিকেট করছে যে পেশেন্টের আমরা এখানে ডিডি বলতে পারি যে একটা টিউবারকুলোসিস, 2 নাম্বার ম্যালিগনেন্সি, এগুলাই এই ধরনের প্রেজেন্টেশন হতে পারে। কিন্তু যদি বয়স বলে দেয় যে 20 বছর, তাহলে আমরা টিবিটাকেই মাথায় রেখে আগাবো। এই রেয়ার কজ হিসেবে 20 বছরে ম্যালিগনেন্সি না আনাই ভালো। সেক্ষেত্রে আমরা যেভাবে বললাম ওইভাবে আগাতে পারি। আবার যদি একটা কোশ্চেন থাকে যে 45 ইয়ার্স ওল্ড মেল প্রেজেন্টেড উইথ কাফ হেমোপ্টাইসিস 2 উইক, প্রোভাইড ক্লিনিক্যাল এন্ড ল্যাবরেটরি চেকলিস্ট, তাহলে এই ক্ষেত্রে আমরা এবং পরের কোশ্চেনে বলে দিয়েছি ক্যাটাগরি 1 যদি পাই পেশেন্ট, তাহলে বয়স বলেছে 55, তাহলে আমরা কি ট্রিটমেন্ট দেবো। তার মানে এই পেশেন্টটার হিমোপ্টাইসিস 45 ইয়ার্স যদি ওল্ড মেল হয়, তাহলে টিবিটাকে 1 নম্বরে যদি রাখি, 2 নম্বরে অবশ্যই আমরা এটাকে অবশ্যই একটা নিউমোনিয়াটাকে মাথায় রাখতে হবে, যে নিউমোনিয়াতেও কিন্তু কাফ, অনেক ক্ষেত্রে হিমোপ্টাইসিস হয়। 3 নম্বর হচ্ছে নিউমোনিয়ার সাথে আহ আমরা মাথায় রাখবো হচ্ছে লাং অ্যাবসেস, লাং অ্যাবসেসে কিন্তু হিমোপ্টাইসিস হয়। 3 নাম্বার লাগবে যে ব্রঙ্কিওএক্টেসিস। তো লাং অ্যাবসেস, ব্রঙ্কিওএক্টেসিস, নিউমোনিয়া এবং পালমোনারি টিউবারকুলোসিস, এগুলাকে আমরা মাথায় রেখেই আমরা পেশেন্টটাকে এই হিস্ট্রি নেব এবং এক্সামিনেশন করব, ইনভেস্টিগেশন করব। ট্রিটমেন্ট কিন্তু আমরা একটু আগেই আলোচনা করেছি। ক্যাটাগরি 1 যদি হয় এবং 55 যদি হয়, তার মানে হচ্ছে পেশেন্ট 4টি করে টিবি ওষুধ পাবে। এটাই ভাবে আমরা লিখবো। তারপর একটি কোশ্চেন আছে যে 30 ইয়ার্স ওল্ড ফিমেল প্রেজেন্টেড উইথ গার্মেন্টস ওয়ার্কার, প্রেজেন্টেড উইথ কাফ ফিভার ফর 1 মান্থ। তো যদি গার্মেন্টস ওয়ার্কার বলে দেয় তাহলেও আমরা টিবিটাকে আগে মাথায় রাখবো, কারণ হচ্ছে যে একটা ওভার ক্রাউডেড এরিয়াতে কাজ করে সবাই, সে এবং যারা স্লামে থাকে
বা লো ইকোনমিক্যাল স্ট্যাটাস, এই গ্রুপটাই কিন্তু টিবি বেশি হয়। এবং ট্রিটমেন্টের ক্ষেত্রেও আমরা সেক্ষেত্রে আমরা ওই যে 48 হলে যেটা হয় যে অ্যান্টি টিউবারকুলার অ্যান্টি টিবি মেডিকেশন গুলো কিন্তু এখানে কয়টি করে পাবে? ৩টি করে পাবে। তো এভাবে আমরা মনে হয় যে এটা অ্যান্সার করতে পারবো। তারপরের একটি কোয়েশ্চেন হচ্ছে 20 ইয়ার্স ওল্ড ফিমেল গার্মেন্টস ওয়ার্কার প্রেজেন্ট উইথ কাফ ফিভার। এটা মনে হয় একটু আগেই আমরা এটা বললাম। এভাবে এটা আমরা আলোচনা করতে পারি। এখন হচ্ছে a 25 years old lady presented with fever, cough for 2 months. Physical examination suggests is a left side aid pleural effusion. What investigation will suggest to differentiate the underlying etiology? So যদি 2 মাসের একটি হিস্ট্রি দিচ্ছে এবং রাইট সাইডের লেফট সাইডে প্লুরাল এফিউশন পাওয়া যাচ্ছে, তাহলে এই পেশেন্টটাকে আমাদের কি কি জিনিস মাথায় রাখতে হবে? যে বয়স কম 25 ইয়ার্স, সেক্ষেত্রে আমরা পালমোনারি টিউবারকুলোসিসটাকে অবশ্যই টিউবারকুলার প্রলিফারেশনটাকে অবশ্যই আমরা এটাকে আগে চিন্তা করব। পাশাপাশি আমরা লিম্ফোমা, ব্রঙ্কিয়াল কার্সিনোমা, কানেকটিভ টিস্যু ডিজিজ লাইক এসএলই, রিউমাটয়েড আর্থ্রাইটিস এগুলোকে এক্সক্লুড করব। সো আমরা ইনভেস্টিগেশন হিস্ট্রি নিব পেশেন্টের, এবং ইনভেস্টিগেশন যদি চাই স্পেসিফিকলি তাহলে আমরা একটা সিবিসি করব, স্পুটাম এক্সামিনেশন করব, এবি দেখব, আহ আহ গ্রাম গ্রাম স্টেরিং করব, জিন এক্সপার্ট করব। তারপরে হচ্ছে পেশেন্টের হচ্ছে চেস্ট এক্সরে করব, বুকের চেস্ট এক্সরে পাশে বুকের সিটি স্ক্যান করতে পারি যে কোনো লেশন দেখার জন্য, প্লুরাল ফ্লুইড স্টাডি করব। প্লুরাল ফ্লুইড স্টাডিতে আমরা এক্সুডেটিভ না ট্রান্সুডেটিভ এভিশন সেটা দেখব। সাথে আমরা কোন সেল টাইপ বেশি, লিম্ফোসাইট না নিউট্রোফিল সেটা দেখব। সাথে আমরা বায়োকেমিস্ট্রি দেখব, প্রোটিন বেশি থাকলে এক্সুডেটিভ এভিশন। সাথে আমরা এডিএ লেভেলটা দেখব। এডিএ যদি বেশি হয় তাহলে কিন্তু টিবি এর ফেভারে আসবে, অথবা মেলিগনেন্সি যদি হয় সেক্ষেত্রে এডিএ এত বাড়বে না। সাথে আমরা অটো অ্যান্টিবডি গুলাও দেখে নিব, এএনএ টেস্ট, আরএ টেস্ট এগুলা করলে কিন্তু আমরা একটু ব্রড স্পেকট্রাম চিন্তা ভাবনা করতে পারবো এবং হচ্ছে পরীক্ষায় ভালো নাম্বার পাবো এই এই জিনিসগুলো দেখলে। এবং একটা কোশ্চেন আছে যে ইয়াং মেল প্রেজেন্টেড উইথ হিস্ট্রি অফ লো গ্রেড ফিভার ফর 1 month and hemoptysis with right-sided chest pain, respiratory distress and short duration on percussion stony dull of right chest, and what is the diagnosis and treatment of the case? সো যদি এরকম কোশ্চেনই আসে যে একটি লো গ্রেড ফিভার নিয়ে 1 মাসের বেশি আছে, প্লুরালিফিকেশন আছে, তাহলে আমরা টিউবারকুলারিফিকেশনটাকে আগে রাখবো ডায়াগনোসিস, এবং এটার রিলেভেন্ট হিস্ট্রি এক্সামিনেশন সবই আমরা দেবো। আর স্পেসিফিক ট্রিটমেন্ট যদি বলা হয় সেক্ষেত্রে প্লুরালিফিকেশন আছে, প্লুরাল ফ্লুইড স্টাডি করতে হবে। স্টাডি করে যদি টিবি ডায়াগনোসিস হয় সে প্লুরাল ফ্লুইডটাকে অ্যাসপিরেশন করতে হবে, এটা হচ্ছে 1 নাম্বার। পাশাপাশি অ্যান্টি টিবি মেডিকেশন শুরু করতে হবে। সো ট্রিটমেন্টের 2টা পার্ট থাকবে, একটা হচ্ছে অ্যান্টি টিবি মেডিকেশন দেয়া, 2 নাম্বার হচ্ছে প্লুরাল ফ্লুইড স্টাডি করা। এবং আরেকটা কোশ্চেন যেটা আজকে লাস্ট কোশ্চেন দেখা যাচ্ছে যে অ্যান্টি টিবি মেডিকেশন এবং রাইটস এবং এটার সাইড ইফেক্ট গুলা যদি পরীক্ষায় আসে তাহলে আমরা এটা ভাগ ভাগ করে দিব যে রিফাম্পেসিন যদি আমরা 1 নাম্বারে দেখি যেটা হেপাটাইটিস করে, জিআইটি আপসেট করে, নওশিয়া, বমিটিং এবং অরেঞ্জ কালারেশন অফ দ্য ইউরিন করে, ইচিং করে অনেক ক্ষেত্রে। এই সাইড ইফেক্ট গুলা খুবই ইম্পর্টেন্ট রিফাম্পেসিনের ক্ষেত্রে। তারপরে হচ্ছে যে আইসোনাইজেট দেয়, এই আইসোনাইজেটও হেপাটাইটিস করে। এবং আইসোনাইজেটের একটি যদি সাইড ইফেক্ট লিখি আমরা, সেটা লিখতে হবে পেরিফেরাল নিউরোপ্যাথি। তো পেরিফেরাল নিউরোপ্যাথি প্রিভেন্ট করার জন্য আমরা সাধারণত ভিটামিন বি6 এটাকে আমরা 6 মাস অ্যান্টিটিবি মেডিকেশনের সাথে দিয়ে থাকি। তারপরে একটি কোশ্চেন যদি থাকে যে পেশেন্টের ইথামবিউটল, ইথামবিউটলের সাইড ইফেক্ট হিসেবে অপটিক অ্যাট্রোপি করে এই 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 অ্যান্টিটিবি ড্রাগ গুলার সাথে। এটা এই পেশেন্ট এগুলো নওশিয়া, ভমিটিং এই ধরনের কিছু সাইড ইফেক্ট আছে, কিন্তু কমন হচ্ছে অপটিক অ্যাট্রোপি করে পেশেন্টের। এই জন্য এটা এই পেশেন্ট গুলাকে এই ফলো আপের সময় ভিজুয়াল অ্যাকুইটি এটা দেখা হয় যে ভিজুয়াল অ্যাকুইটি কমে যাচ্ছে কিনা। যদি কমে যায় ফলো আপে তাহলে কিন্তু অ্যান্টিটিবি এই ড্রাগ বন্ধ করে ইথামবিউটল এর পরিবর্তে অন্য মেডিকেশন দেওয়া হয়। এবং আরেকটা হচ্ছে পাইরিজিনামাইড। তো এই পাইরিজিনামাইড মেডিকেশনের মোস্ট কমন সাইড ইফেক্ট এর ভিতরে আমরা লিখবো যে হেপাটাইটিস।
তো এটাও হেপাটাইটিস করে, জন্ডিস করে, নাউসিয়া, ভমিটিং এগুলা করে এবং হাইপার ইউরিসিমিয়া করে, যেটা হাইপার ইউরিসিমিয়া থেকে আমাদের গাউট লাইক প্রেজেন্টেশন হয় এবং হচ্ছে কি বডি এক থাকবে, জয়েন্ট পেন থাকবে। এইগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা ওই এনএসআইডি তে ম্যানেজ করে থাকি ইউজুয়ালি। তো এইভাবে কিন্তু আমরা ক্যাটাগরি 1 এর ম্যানেজমেন্টটা দিব। এখন কিন্তু ক্যাটাগরি 2 এর ম্যানেজমেন্ট নিউ যে গাইডলাইন সেখানে একটু চেঞ্জ হয়েছে, যে ক্যাটাগরি 2 এখন আর ওই স্ট্রেপ্টোমাইসিন দিয়ে দেওয়া হয় না, এখন লেভোফ্লক্সাসিন অ্যাড করে দেওয়া হচ্ছে। তো লেভোফ্লক্সাসিন এটাকে রিট্রিটমেন্ট বলা হয়। সেক্ষেত্রে 4 FDC এবং লেভোফ্লক্সাসিন এই সবগুলা মেডিসিন 6 মাস দেওয়া হয়। তো টিবার টিবির থেকে মনে হয় যে আজকে কোশ্চেন গুলো এখানেই আজকের আহ মতো এখানে যদি আমরা এই কোশ্চেন গুলো সলভ করি, শেষ করি। টিবি আর হলো আহ ফিওনা, আমি আজকে ওই যে নিউমোনিয়া আর টিউবারকুলোসিস এর থেকে যে কমন কোশ্চেন গুলো আছে সেগুলা নিয়ে একটু আলোচনা করলাম। আর নেক্সট ডেতে আমাদের হচ্ছে ব্রঙ্কিয়াকটিসিস, লাং অ্যাবসেস, ব্রঙ্কিয়াল কার্সিনোমা এগুলা দিলে আমার মনে হয় যে রেসপিরেটরির একটা মোটামুটি কোশ্চেন গুলা, রিটেন কোশ্চেন গুলা সলভ হয়ে যাবে আর কি। ফিওনার কথাটা বোঝা যাচ্ছে না, আনমিউট করতে হবে মনে হয়। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ স্যার। হ্যাঁ, হ্যাঁ, তোমাকেও ধন্যবাদ। আর হচ্ছে যে এই এই রেসপিরেটরি সিস্টেম তো আগামী সপ্তাহে রিটেন কোশ্চেন গুলো সলভ হয়ে যাবে। তো এরপরেও যদি হচ্ছে আগামী ক্লাসের এর ভিতরে যদি ইম্পর্টেন্ট কোনো কোশ্চেন যদি আসে, যে কোশ্চেন গুলো থাকলে আমার মনে হয় যে এগুলাকে আমরা একটু ডিসকাস, আমরা তো আমাদের একটা চেক লিস্ট ধরে ধরে কোশ্চেন গুলো আলোচনা করলাম, কিন্তু এর বাইরেও যদি কোনো প্রবলেম কোশ্চেন যদি থেকে থাকে সেগুলো আমরা কিন্তু আলোচনা করতে পারি, বা এইটা নিয়ে আরেকটা ক্লাসও নেওয়া যায়, যে পুরা রেসপিরেটরি সিস্টেমের যে কোনো যদি কোশ্চেন থাকে সেগুলো ধরে ধরে কিন্তু আমরা একটা ক্লাস নিতে পারি, বা এটা করতে পারি আর কি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, তাহলে কি আজকের মতো এখানেই শেষ করি জি না? স্যার, শেষ করতে যাচ্ছি। ওকে, শুভরাত্রি স্যার। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ওকে।